আসসালামু আলাইকুম, কেমন আছেন? যখন কোনো ভিডিও লেকচার দেখবেন, খুব মনোযোগ সহকারে দেখবেন। যদি আপনার মনে হয় যে না, আমার এখন সম্পূর্ণ মনোনিবেশ করতে পারছি না, তখন স্কিপ করবেন। স্কিপ করে হয়তো একটু হাঁটাচলা করেন, অথবা কারোর সাথে কথা বলেন। কথা বলে তারপর একটু রিফ্রেশ হয়ে আবার লেকচার দেখতে বসেন। এই ভিডিও থেকেই মূলত আমরা ইনকাম ট্যাক্সের ক্লাস শুরু করছি। কাজেই খুব মনোযোগ সহকারে একটু দেখার চেষ্টা করবেন। কোনো পয়েন্ট যদি না বুঝেন, অবশ্যই শেয়ার করবেন আমাদের সাথে। যখন ক্লাসে থাকবেন, অবশ্যই নোট খাতা, কলম, ক্যালকুলেটর এবং প্রিন্টেড ডকুমেন্টস গুলো সাথে রাখবেন, যে সময় যেটা দরকার হয়। গত লেকচারে আমরা আপনাদেরকে ইম্পর্টেন্ট ওয়েবসাইট লিঙ্কগুলো দেখিয়েছিলাম। আশা করছি ইম্পর্টেন্ট ওয়েবসাইট লিঙ্কগুলো আপনারা ভিজিট করেছেন এবং প্রত্যেকটা ওয়েবসাইটের A to Z আপনারা ট্রাই করেছেন যে কোথায় কি আছে। যদি এখনো না করে থাকেন, অবশ্যই এই কাজটি করে নেবেন এবং এটি প্রতিনিয়ত করবেন। ইনকাম ট্যাক্স নিয়ে কাজ করার জন্য আমাদের প্রতিনিয়ত যে শব্দগুলোর সাথে কানেক্টেড থাকতে হবে, অর্থাৎ যে শব্দগুলোর মিনিংটা আপনাকে ভালোভাবে বুঝতে হবে, তা হচ্ছে TIN, টিন সার্টিফিকেট যেটাকে আমরা বলি। আমাদের টিন সার্টিফিকেটে যে নাম্বারটা থাকে, ট্যাক্স পেয়ার আইডেন্টিফিকেশন নাম্বার, 12 ডিজিট একটা নাম্বার, সেটা হচ্ছে টিন নাম্বার। WIN, এটা হচ্ছে নূতন উইথহোল্ডিং এন্টিটি যারা, তাদের যে তাদের জন্য কিন্তু এটা প্রযোজ্য। অতএব আমরা এই কোর্সে আসলে এটার সাথে অতটা রিলেভেন্ট নয়। আবাসিক মর্যাদা, আবাসিক মর্যাদা দিয়ে বের করা হয় যে আসলে আপনি ট্যাক্স পারপাসে আপনি কি আবাসিক, অর্থাৎ আপনি নিবাসী নাকি অনিবাসী। কাজেই নর্মালি আমরা যারা বাংলাদেশে বাস করি তাদেরকে নিবাসী মনে করতে পারি, কিন্তু ইনকাম ট্যাক্স আইন অনুসারে কিন্তু একটু ভিন্নতা আছে। ইনকাম ট্যাক্স আইন অনুসারে একজন বাংলাদেশীয় কোনো কোনো সময় ট্যাক্স স্ট্যাটাস তার অনিবাসী হতে পারে, আবার একজন বিদেশিরও ট্যাক্স স্ট্যাটাস নিবাসী হতে পারে। কাজেই এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয়। কাজেই এই নিয়মটাও আমরা দেখব। তারপর কর অঞ্চল, কর সার্কেল, অনেকগুলো কর অঞ্চল আছে। প্রত্যেকটা কর অঞ্চলের আন্ডারে আবার অনেকগুলো সার্কেল থাকে। কাজেই আপনার টিন সার্টিফিকেট যেটা আছে, সেখানে আপনারা দেখবেন যে নিচের দিকে আপনি কোন কর অঞ্চলের আন্ডারে, কোন কর সার্কেলের আন্ডারে আপনি আছেন সেটা দেখা যাবে। এবং আমরা যখন রিটার্নটা প্রিপেয়ার করে সাবমিট করি, সেটা কিন্তু আপনি যে সার্কেলের আন্ডারে নিবন্ধিত, আপনার কিন্তু ওই সার্কেলেই রিটার্ন সাবমিট করতে হয়। তারপরে আয় বর্ষ, কর বর্ষ, কর দিবস, এগুলো আমরা দেখব। এরপর বিভিন্ন খাতের আয়, আমরা যে ইনকামটা করি সারা বছর ধরে, এই ইনকামটাকে ইনকাম ট্যাক্স আইনে কয়েকটা ক্যাটাগরিতে ভাগ করছে। অর্থাৎ 7-8টা ক্যাটাগরিতে মূলত ভাগ করছে, যে 7টা, আপনি যত ইনকামই হোক, এই 7টা ক্যাটাগরির যে কোনো একটা ক্যাটাগরিতে আপনার ইনকামটা পড়বে। তো এই খাতগুলো আমরা দেখবো যে কি কি খাত আছে। এরপরে হচ্ছে বিনিয়োগের কিছু ব্যাপার স্যাপার আছে। ইনকাম ট্যাক্স আইন অনুসারে কিছু কিছু বিনিয়োগের উপরে কিন্তু কর রেয়াত সুবিধা দিচ্ছে। কাজেই ওই বিনিয়োগগুলো কি কি এবং সেখান থেকে কর রেয়াতটা কিভাবে ক্যালকুলেশন করে আমরা বের করব, এই বিষয়গুলো আমরা শিখবো এবং এই শব্দগুলো কিন্তু আমাদের জানতে হবে। এই শব্দগুলোর সাথে আমাদের কিন্তু পরিচিতি থাকতে হবে। তারপরে অব্যাহতি প্রাপ্ত, কর মুক্ত কিছু কিছু ইনকাম আছে যেটা এক্সেমটেড করে দিয়েছে, আবার কিছু কিছু আছে যেটাকে কর মুক্ত রাখা হয়েছে। এরপরে মিনিমাম, ন্যূনতম কর দায়, সারচার্জ, পরিসম্পদ দায়ের বিবরণী এবং জীবনযাপন ব্যয় সংক্রান্ত বিবরণী। এরপরে হচ্ছে রিটার্ন ফর্ম এবং এগুলো যে ফিল আপ করবেন তার নিয়মাবলী। মূলত এই বিষয়গুলো যদি আপনি জানেন, বুঝেন, তাহলে আপনি মোটামুটি কিন্তু ইনকাম ট্যাক্স আপনার হয়ে যাবে। তাহলে আপনি একটা কাজ করতে পারেন, এই যে পয়েন্টগুলো দিলাম, এই পয়েন্টগুলোকে আপনি একটা চেক লিস্ট করতে পারেন। চেক লিস্ট করার পরে আপনি সেটা সামনে টিক মার্কস দিবেন যখন ওই শব্দটা সম্পর্কে আপনি ক্লিয়ার হয়ে যাবেন। মানে টিনটা আপনি বুঝছেন, ওকে,
টিনের সামনে আপনি টিক্স দেন। আবাসিক মর্যাদা এইগুলো সব থাকুক, যখন যেটা ক্লিয়ার হবেন সেটার সামনে আপনি টিক্স মার্কস দিবেন। এবং যদি কোনো কনফিউশন থাকে সামনে সেটাকে রিমার্ক করে রাখবেন। তো এইভাবে হচ্ছে আপনার নিজেকে আপডেট করতে হবে।